হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি এসএসসি 2026 সালে কুমিল্লা বোর্ডে আসা ফিজিক্সের 2, 3, 4 এই 3টা সিকিউ সলভ করে দিব ইনশাআল্লাহ। সো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব রাখবা এবং তোমাদের ফ্রেন্ডসদেরকে শেয়ার করে দিবা। আর একটা কথা বলি, আমি নিজে হচ্ছে এসএসসি এক্সাম মানে এসএসসি পরীক্ষাতে ছিলাম কুমিল্লা বোর্ডের। সো কুমিল্লা বোর্ডের প্রশ্ন আজকে সলভ করে দিব। সো যাই হোক, আর বেশি কথা না বলি আমি এখন আমরা শুরু করি আর কি। সো প্রথম হচ্ছে 2 নংটা দেখি কি বলছে। ওকে, সো এখানে একটা প্রশ্ন দেওয়া আছে যেটা স্লাইড ক্যালিপার্স নিয়ে আসছিল আর কি। সো এখানে কি বলছে একটু পড়ি আমরা। একটি স্লাইড ক্যালিপার্সের মূল স্কেলের 1/এর দৈর্ঘ্য হচ্ছে 1 মিলিমিটার। তাহলে 1/এর দৈর্ঘ্য তো 1 মিলিমিটার। ওকে, সো বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা 20। ওকে, সো উক্ত স্লাইড ক্যালিপার্স দিয়ে একটি গোলকের ব্যাস হচ্ছে এই এত মাপা বা হলো আর কি। আচ্ছা, ব্যাস পরিমাপে ত্রুটির পরিমাণ 1%। ওকে, অলরাইট। সো গত বলছে গোলকটির ব্যাস পরিমাপে বার্নিয়ার সমতা নির্ণয় করতে বলছে, এন্ড গত বলছে গোলকটির আয়তন পরিমাপে আপেক্ষিক ত্রুটি ব্যাস পরিমাপের ত্রুটির 3 গুণ কিনা। আচ্ছা, এটাকে গাণিতিক বিশ্লেষণ করতে হবে। সো চলো আমরা গ নাম্বারটা করি সুন্দর করে, দেন হচ্ছে বাকিটা করতেছি আমরা। চলো গ নাম্বারটা। তাহলে এখানে তার যেই বার্নিয়ার কনস্ট্যান্ট লাগবে, আমাকে কি করতে হবে, বার্নিয়ার সমাধান কনস্ট্যান্ট লাগবে, তারপরে কি মূল স্কেলের পার্ট লাগবে। আচ্ছা বলো তো, এখানে এল কত পাইছি আমরা, মানে এই যে এটার এল কত, যেটা আমরা মাপতে পারছি 4.06 সেন্টিমিটার, রাইট? তাহলে এখানে এম কত বলতে পারবা, মূল স্কেলের যে পার্ট এটা কত। খেয়াল করো এখানে 4.06 সেন্টিমিটার, অর্থাৎ কি এটা তোমার 4 সেন্টিমিটার কে অতিক্রম করছে কিন্তু 4.1 সেন্টিমিটার কে অতিক্রম করে নাই। সো মূল স্কেলের পার্টটা হবে কি তোমার 4 হবে, 4 সেন্টিমিটার। ওকে, সো বার্নিয়ার কনস্ট্যান্ট লাগবে, বার্নিয়ার ধ্রুবক লাগবে আমাদের। সো এখানে আমরা জানি কি বার্নিয়ার ধ্রুবক ইজ ইকুয়াল টু হচ্ছে কি, যে এক ঘরের মান ডিভাইডেড বাই হচ্ছে বার্নিয়ার ভাগ সংখ্যা। তাহলে এক ঘরের মান কত, 1 মিলিমিটার। সো 1 মিলিমিটার ডিভাইডেড বাই কত হবে তোমার 20, ভাগ সংখ্যা দ্বারা ভাগ করব। তাহলে আমরা ভার্নিয়ার ধ্রুবকটা পেয়ে যাব। তাহলে 1 কে যদি 20 দ্বারা ভাগ করি তাহলে আসে কত দেখো তো, 1/20। তাহলে আসবে হচ্ছে 0.05 মিলিমিটার, 0.05 মিলিমিটার। আচ্ছা, আমরা এটাকে যদি সেন্টিমিটার নেই তাহলে হবে কি, 10 দ্বারা ভাগ করবো, 0.005 সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে বার্নিয়ার ধ্রুবক। তো আমরা জানি কি বলতো, আমরা জানি হচ্ছে যে আমরা কি জানি বলতো, আমরা জানি L is equal to M plus V into VC। তো আমাকে তো বার্নিয়ার সমাপতন এই যে B এর মানটা বের করতে হবে। তাহলে এই V কত, B is equal to হচ্ছে কি L minus M divided by বার্নিয়ার কনস্ট্যান্ট। তাহলে এখানে মানগুলো বসাইলে আমরা পেয়ে যাব। তাহলে L এর মান হচ্ছে 4.06 মাইনাস 4 M এর মান, আর ডিভাইড বাই হচ্ছে 0.005। তাহলে দেখি কত আসে। তাহলে এটা আসবে হচ্ছে 12। তাহলে হচ্ছে বার্নিয়ার যে সমাপতন হচ্ছে 12। সো এটা হচ্ছে কি আনসার। এবার চলো ঘ নাম্বারটা করি আমরা। সো এখানে বলছে কি, আয়তনের পরিমাপে আপেক্ষিক ত্রুটি হচ্ছে কি ব্যাস পরিমাপের আপেক্ষিক ত্রুটির 3 গুণ। ওকে, সো চলো আমরা ঘ নাম্বারটা করতেছি এখন। এখানে আমরা দেখো কি পাইছি, এখানে আমাদের যে ব্যাস পরিমাপের সর্বোচ্চ ত্রুটি কত তোমার 1%, ব্যাস পরিমাপের, ঠিক আছে। তাহলে আমরা এত পার্সেন্ট ত্রুটি দ্বারা করি আমরা, তাহলে চূড়ান্ত ত্রুটি কত হবে। তাহলে বলো ব্যাস নির্ণয়ের চূড়ান্ত ত্রুটি কত হবে। ধরো চূড়ান্ত ত্রুটি হচ্ছে তোমার ডেল ডি ধরলাম, কত হবে, এই যে তোমার 4.06 সেন্টিমিটারের কত পার্সেন্ট, 1% হচ্ছে চূড়ান্ত চূড়ান্ত ত্রুটি, ঠিক আছে। তাহলে আবার কাজ করে এটাকে আমরা হচ্ছে ইয়া করি, 0.04.01/100 কত আসে দেখো তো, 0.0406 সেন্টিমিটার। তাহলে এইটা হচ্ছে কি তোমার চূড়ান্ত ত্রুটি কার, ব্যাসের। সো এবার খেয়াল করো তাহলে সর্বোচ্চ, আচ্ছা আমার ভলিউমটা আসলে কি তাহলে বলো তো প্রথমত। তো আমরা জানি কি 4/3 পাই আর কিউব, রাইট? বাট এখানে তো তোমার আর মানে কি ব্যাসের অর্ধেক, ব্যাসার্ধ, তাহলে d/2 হবে। তাহলে এখানে যদি আমরা ডি বসাই, আরেক জায়গায় d/2 বসাই, তাহলে আমরা এটা পাবো 1/6 পাই ডি কিউব। তাহলে বসাও 4/3 বসাও, পাই তো 3.1416, আর ডি কত, ডি হচ্ছে তোমার 4.06 হোল কিউব। তাহলে বলো আয়তন কত আসছে আমার পরিমাপকৃত আয়তনটা।
তাহলে 4/6 তো হবে না, 1/6 হবে। এখানে 4/6 লিখলাম কেন? 1/6 1/6 ইন্টু 3.1416 ইন্টু 4.06 হোল কিউব, তাহলে আসবে 35.041 সেন্টিমিটার কিউব। এটা হচ্ছে আমাদের আয়তন। তো এবার সর্বোচ্চ আয়তন কত হতে পারে? তো যে সর্বোচ্চ আয়তন ভি ম্যাক্সিমাম যেটা হবে 1/6 ইন্টু পাই, আর ডি ম্যাক্সিমাম স্কয়ার হবে। তো ডি ম্যাক্সিমাম কত হবে? তাহলে এইটা আমরা যোগ করে দিব, এটা আমরা যোগ করে দিব। তাহলে যোগ করে দিলে কি তোমার 4.06 এর সাথে এটা যোগ করবা 0.0406 হোল কিউব। তাহলে কত সাথে খেয়াল করে দেখো তো, তাহলে আসতেছে 36.096 সেন্টিমিটার কিউব। তাহলে ভি মিনিমাম কত হবে? সর্বনিম্ন কত হবে? 1/6 পাই ডি মিনিমাম হোল কিউব, তাই না? সো এখানে ব্যাস সর্বনিম্ন কত হবে? 4.06 মাইনাস দিবা কি চূড়ান্ত ত্রুটি কত? 0.0406 হোল কিউব। তাহলে সর্বনিম্ন তোমার ব্যাসটা আসবে, আর আয়তন আসবে 33.992 সেন্টিমিটার কিউব। এবার আমরা দেখবো যে তাদের মধ্যে পার্থক্য দেব। সর্বোচ্চ বেগের সাথে আমার যে পরিমাপ, সর্বোচ্চ আয়তনের সাথে আমার পরিমাপকৃত আয়তনের পার্থক্য দেখব। তাহলে বি ম্যাক্সিমাম মাইনাস আমার ভি, বিয়োগ করলে কত আসবে? এটা থেকে আমাদের সর্বোচ্চ থেকে আমার এই যে এটা বিয়োগ করে দিবা, তাহলে আমাদের আসবে করি 1.062 সেন্টিমিটার কিউব। অলরাইট, তারপরে আমাদের এই যে আয়তন থেকে আমার সর্বনিম্ন আয়তনটা বিয়োগ করি, বি মিনিমাম আমরা বিয়োগ করে দিই। তাহলে আসবে কত দেখো তো, বিয়োগ করে দেখো তো কত আসে? 1.042 সেন্টিমিটার কিউব। তাহলে ভাইয়া বলো এখানে সবচেয়ে বেশি কে? এটা না, এটা তুলনায়। তাহলে এটাকে আমরা কি বলবো? চূড়ান্ত ত্রুটি বলবো। ওকে, এবার বলো আয়তনের, আয়তনের আপেক্ষিক ত্রুটি কত হবে? এখানে হচ্ছে আমাদের পরিমাপকৃত আয়তন বসাবো নিচে, তাহলে কি পরিমাপকৃত আয়তন হচ্ছে তোমার 35.041, আর এখন আমরা যেটা পাইছি চূড়ান্ত ত্রুটি এটা বসাবো এখানে। তো 1.062 ইন্টু 100%, তাহলে এটা ক্যালকুলেশন করলে আসবে কত বলো তো? আসবে দেখবা 3%, 3.0 সামথিং আসবে আর কি। তো এটাকে 3% আমরা নিয়ে নিব। তাহলে কত সে খেয়াল করে দেখি, 1.062 ডিভাইডেড বাই 35.041, মানে এটা আসতেছে তোমার মানে 3.03 আসতে থাকে। তো এটাকে আমরা 3 বলতে পারি। তার মানে খেয়াল করে এত পার্সেন্ট হচ্ছে কি তার আয়তনের আপেক্ষিক ত্রুটি, তাই না? সো আমাকে কি বলছিল প্রশ্নতে, বলা হয়েছিল কি তোমার যে ব্যাসের, ব্যাসের ত্রুটি হচ্ছে 1%। তাহলে বলছে কি 3 গুণ হবে কিনা? তাহলে দেখো তো আয়তন পাচ্ছি 3% আর আমাদের ব্যাস ত্রুটি কত? 1%, তাহলে 3 গুণ হয়েছে। তাইলে লিখে দিবা যে হ্যাঁ এটা সম্ভব। তাহলে ও যে বলছে এটা সঠিক। কেন? আমাদের আয়তন ত্রুটি 3% পাইছে, আর আমাদের ছিল ব্যাস ত্রুটি ছিল 1%, সো 3 গুণ হয়েছে, লিখে দিবা শেষ। আচ্ছা, এরপরে দেখো কি অঙ্ক দিছে 3 নং। এটা হচ্ছে একটা গতিরোধে থেকে দিছে। সো এখানে গাড়ির সময়ের সাথে বেগের একটা সারণী দেওয়া আছে আর কি, ছক দেওয়া আছে। তো গতে বলছে যে গাড়িটির প্রথম 1 মিনিট 20 সেকেন্ড, অর্থাৎ কি যে প্রথম 80 সেকেন্ডে কত দ্রুত অতিক্রম করবে তা বের করতে বলছে। ওকে, খুব সহজ একটা অঙ্ক, নাম্বারটা আমরা করি। তাহলে খেয়াল করো, আমরা একটু করি। 0 সেকেন্ডের সময় আমার বেগ হচ্ছে 0, 20 সেকেন্ডে বেগ 4, 40 সেকেন্ডে বেগ 8, 60 সেকেন্ডে বেগ 12, 80 সেকেন্ডে বেগ 12। তাহলে এই যে অবস্থা, এটা কি তোমার বেগের পরিমাণটা বাড়তেছে। তাহলে এই 0 থেকে এই 60 সেকেন্ড কি তোমার সমত্বরণে বাড়ছে, সমত্বরণে গেছে। তো 60 থেকে 80 এই যে 20 সেকেন্ড, এটা হয়েছে তোমার কি সমবেগে গেছে। তাহলে এই যে আমার প্রথম 80 সেকেন্ডে বের করতে হবে। তাহলে প্রথম এই যে 0 থেকে 60 সেকেন্ড কি হবে তোমার সমত্বরণে যাবে। ঠিক আছে, তাহলে এটা কত হবে তোমার দূরত্ব, ধরো কত s1 ধরলাম এটাকে। তাহলে এই পয়েন্টে তোমার 0 মানে সময়ের মধ্যে তোমার বেগ কত? 0।
তো u0 শেষ বেগ কত তোমার, এই যে পয়েন্টে সরি এই যে 60 সেকেন্ডের মাথায় 12 ডিভাইড বাই 2 দিবা, ইনটু কি দিবা, সময় দিবা, সময় কত, সময় 60 সেকেন্ড। তাহলে এই 60 সেকেন্ড তোমার কত মিটার যাবে। কারণ ত্বরণ কিন্তু বের করা লাগবে না, ত্বরণ বের করে করতে পারবা, যে s = ut + half it² এটা করতে পারবা, বাট আরো শর্টকাটে করা যায়, দেখছো, আরো সহজে করা যায়। তাহলে 12 ডিভাইড বাই 2 ইনটু হচ্ছে 60 সেকেন্ড, তাহলে হবে 360 মিটার, 360 মিটার। এবার 60 থেকে যে 80 এখানে 20 সেকেন্ড আছে না, তাহলে এই 20 সেকেন্ডে কি সমবেগে যাবে, সেই বেগটা কত, 12 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে এখানে s2 ধরলাম, তাদের দূরত্বটা অতিক্রান্ত দূরত্ব s2 ধরলাম এই সময়ের মধ্যে, তাহলে কি তোমার বি হচ্ছে কি 12, টি কত তোমার 20 সেকেন্ড, তাহলে 12 গুণ 20 কত, 12 গুণ 20 হচ্ছে 240 মিটার, 240 মিটার। তাহলে বলো এই যে প্রথম এক মিনিট তোমার 20 সেকেন্ড, অর্থাৎ প্রথম 80 সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব কত হবে, s1 + s2 যোগ করে দিবা, তাহলে যোগ করে দুইটা 600 মিটার। তাহলে প্রথম এক মিনিট 20 সেকেন্ডে 600 মিটার অতিক্রম করবে, শেষ। এটা হচ্ছে আনসার, এটা হচ্ছে কি আনসার। এরপর হচ্ছে উদ্দীপক তথ্যের আলোকে ত্বরণ এবং সময় রেখা চিত্রাঙ্কন করতে বলছে। তাহলে আমরা প্রত্যেকটা জায়গার মধ্যে ত্বরণ এবং ত্বরণগুলো বের করবো, এবং ত্বরণ এবং কি তোমার সময়ের সাথে, তাহলে খেয়াল করো আমরা গহন নাম্বারটা করি, এটা একদম খুব ইজি আসছে। তাহলে প্রথম 60 সেকেন্ড, এই যে প্রথম 60 সেকেন্ড কি হয়েছে তোমার, সমত্বরণে গেছে, ত্বরণটা দিলাম a1, তাহলে ত্বরণটা কি হবে b - c/t। তাহলে এখানে শেষ বেগ কত যায়, 60 সেকেন্ডের সময় বেগ হচ্ছে 12, আর আদি বেগ 0, তাহলে 12 - 0, তো b - c না, তো 12 - 0 ডিভাইড বাই কি সময় দেওয়া লাগে, সময় কত 60 সেকেন্ড, তো 60 দ্বারা ভাগ করবা, তাহলে দেখো কত আসে, তো 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার, 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তার পরবর্তী 60 থেকে যে 80 সেকেন্ড এই সময়ে বেগে গেছে, তাহলে এখানে তো তোমার ত্বরণ কত, শূন্য হবে, তাহলে একটু ধরলাম এটা শূন্য। তারপরে এই যে 80 থেকে 120, এই যে এখানে 40 সেকেন্ড, 80 থেকে 120, এই 40 সেকেন্ড কি গেছে তোমার, দেখো তো 80 থেকে 120 সেকেন্ড, এই 40 সেকেন্ডে সে গেছে কি তোমার কি ধরো ত্বরণ a3, তাহলে এখানে ধরো মন্দন হয়েছে, ধরো বেগের পরিমাণটা কমতেছে, 12 থেকে 6, 6 থেকে 0 কমতেছে, অর্থাৎ কি এখানে মন্দন হয়েছে, তো এখানে ত্বরণটা ধরলাম a3, তাহলে কি হবে b - c, তো শেষ বেগ কত, শূন্য, শেষ বেগ থেমে গেছে তো শূন্য, 0 মাইনাস, আর এখানে তো আদি বেগ, এই যে 80 সেকেন্ডের সময় যে বেগটা 12, তাহলে 0 - 12 ডিভাইড বাই কি সময় 40 সেকেন্ড সময় 80 থেকে, তাহলে কত আসে 12 - 12/14, তাহলে -0.3 মিটার পার সেকেন্ড স্কয়ার তোমার ত্বরণ আসছে। এবার তুমি লেখচিত্র আঁকবা, কেমনে আঁকবা একটু আমি তোমাকে দেখাই দিই, তুমি বাংলাতে কিছু লেখা লিখতে হবে তোমার এক্সাম হলে ফুল মার্ক পাওয়ার জন্য আর কি। তাহলে আমরা একটু জাস্ট এখানে একটু ইয়া করে দেখাই তোমার কেমন। আচ্ছা, প্রথমত আমরা হচ্ছে এক্সিস্ট, মানে এখানে একটা এক্স, একটা অক্ষ নিই, ওয়াই অক্ষ, এই যে এক্স অক্ষ, ঠিক আছে, এরকম। ওকে, দেন একটু খেয়াল করো, আমরা যদি এদিকে হচ্ছে সময়গুলো ইয়া করি, সময় টাইম বসাই সেকেন্ড এতে, আর এদিকে হচ্ছে আমাদের ত্বরণগুলো বসাবো, ত্বরণ, ঠিক আছে। তাহলে ধরো এটা হচ্ছে তোমার ধরো 20 সেকেন্ড, 40 সেকেন্ড, 60 সেকেন্ড, 0 সেকেন্ড, এখানে 80 সেকেন্ড, 100 সেকেন্ড, 120 সেকেন্ড, ঠিক আছে। তো ত্বরণ এখানে 0.1, 0.2, 0.3 মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে। নিচের দিকে হবে কি 0.1, 0.2, 0.3 স্কয়ার, নিচের দিকে, ঠিক আছে, মাইনাস হবে এখানে। আচ্ছা, এবার একটু খেয়াল করো, যদি আমরা খেয়াল করি আমাদের এখানে a1 কত, প্রথম 60 সেকেন্ড ধরো তো 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার গেছে, তার মানে এই যে প্রথম 60 সেকেন্ড, এই যে এখান পর্যন্ত এই 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার গেছে, এই যে প্রথম 60 সেকেন্ড। তার পরবর্তী এই যে তোমার 60 থেকে 80 সেকেন্ড, এই 20 সেকেন্ড তোমার কি সমবেগে, তাহলে এখানে ত্বরণ 0 ছিল, এই যে ত্বরণ 0 ছিল। তার পরবর্তী যে 40 সেকেন্ড ছিল, এই যে 80 থেকে 120, এখানে তোমার 0.3 মিটার পার সেকেন্ড ত্বরণ গেছে, যে এই ত্বরণে গেছে এখানে, ঠিক আছে। এটা হচ্ছে চিত্র। তো তুমি এখানে একটু ইয়ে করে দেবে, হয়ে যাবে। So, এটা হচ্ছে কি ত্বরণ বনাম সময়ের লেখচিত্র আমরা এঁকে দিলাম, ঠিক আছে। সো এটা ছিল আমাদের আনসার। সো আই হোপ তোমরা এটা বুঝতে পারছো, এটা ছিল তোমাদের এই প্রশ্নের উত্তর। এটা খুবই এক্সামটা খুবই, মানে এই প্রশ্নটা খুবই সহজ ছিল। সো চলো নেক্সট অঙ্ক দেখি কি বলছে এখানে।
সো 4 নংটা প্রশ্নটা কি বলছে খেয়াল করে এখানে একটা তোমার এ এবং বি একটা মার্বেল, ঠিক আছে, দুইটা মার্বেল আছে। সো মুখোমুখি সংঘর্ষ ঘটে বসে আছে, যাই হোক। তো এগুলোর তোমার আদি বেগ ত্বরণ তারপরে এগুলো দেওয়া আছে আর কি, এগুলো দেওয়া আছে, ঠিক আছে। বসে গত বসে মার্বেলটি কতক্ষণ পরে সংঘর্ষ লিপ্ত হবে তারপর নির্ণয় করো। তো ধরো এখানে একটা মার্বেল এখানে একটা মার্বেল আছে, তাদের মধ্যবর্তী দূরত্ব কত তোমার এই যে 187.2 মিটার, ঠিক আছে। এই যে ডিস্টেন্সটা কত 187.2 মিটার। ওকে, অলরাইট। সো ধরে নিলাম যে এখানে তারা সংঘর্ষ হইলে এই পয়েন্টে, এটা কত, এটা হচ্ছে তোমার এই প্রথম মানে এ মার্বেল বি মার্বেল, এ মার্বেল থেকে তোমার এক্স দূরত্বে, তাহলে বাকিটা কত হবে বলতে পারবে? বাকিটা এটা হবে কি তোমার 187.2 মাইনাস এক্স হবে না, বলো বলো। হ্যাঁ, তো গ নাম্বারটা আমরা এখন সলভ করে দিই, কেমন করবো বলো। ধরলাম যে টি সময় পরে তার সংঘর্ষে লিপ্ত হলো, তাহলে এখানে কি লিখতে পারি এই এর জন্য এক্স ইকুয়াল টু কি লিখতে পারি ইউটি প্লাস হাফ টি স্কয়ার। তো এখানে ইউ ওয়ান টি প্লাস হাফ এ ওয়ান টি স্কয়ার। তাহলে খেয়াল করো এখানে ইউ ওয়ান কত 25 টি প্লাস হাফ এ ওয়ান, এ ওয়ান কত 0.5 মিটার পার সেকেন্ড স্কয়ার ইন্টু টি স্কয়ার। টি কত টি স্কয়ার তো ভ্যারি মানে টি তো ভ্যারি করতে হবে। তাহলে এই যে এখানে কত 25 প্লাস এটা হবে কত তোমার 1/4 টি স্কয়ার, এটা হচ্ছে এক্স এর মান, ঠিক আছে, এটা হচ্ছে এক্স এর মান। এটাকে তুমি 1 নং দিয়ে রাখতে পারো। এবার খেয়াল করো এই যে বি মার্বেলের জন্য সে ধরো এখান থেকে এখানে আসলো, এটা কত, এটা হচ্ছে 187.2 মাইনাস এক্স। তাহলে এটার জন্য তো কিন্তু 187.2 মাইনাস এক্সটা কত হবে তোমার ইউ টু টি প্লাস প্লাস হাফ এ টু ইন্টু টি স্কয়ার এর সমান, তাই না। তাহলে এখানে ইউ টু কত, ইউ টু তোমার 20 আর এখানে এ টু কত 0.4, তাহলে এখানে ইউ টু হচ্ছে 20 20 টি প্লাস আর এই যে এ টু মান কত 0.4 0.4 মিটার পার সেকেন্ড স্কয়ার। হ্যাঁ, তাহলে 0.4 টি স্কয়ার, এটা হবে কি 20 টি প্লাস হাফ, আচ্ছা এটা 0.4 মানে কি তোমার 1/8, 0.5 ইন্টু 0.4 তাহলে হবে 1/5। আচ্ছা আমরা এখন যদি খেয়াল করো এই যে যেটা আছে এটা দেখলাম 187.2 মাইনাস এক্স, এখানে এক্স এর পরিবর্তে কি আমরা এটা লিখতে পারি না, ধরো তো কি লিখতে পারি 25 টি প্লাস 1/4 টি স্কয়ার লিখতে পারি। আচ্ছা এবার খেয়াল করো আমরা কি করতে হবে, এখান থেকে টি এর মানটা আমরা বের করবো। তাহলে 187.2 মাইনাস 25 টি মাইনাস 1/4 টি স্কয়ার ইজ ইকুয়াল টু 2 ইন্টু 2 টি প্লাস যেটা আছে এটা লিখে দিলাম। এবার আমরা সব করি হিসাব করি, সবগুলোকে বাম পাশে নিয়ে যাই, তাহলে মাইনাস 25 টি প্লাস মাইনাস 20 হয়ে যাবে, তাহলে হবে 187.2 মাইনাস 45 টি, এটা কি মাইনাস 1/4 তো আছেই, তাহলে এখানে মাইনাস 1/5 হয়ে যাবে 1/5, তাহলে হবে আচ্ছা একটু খেয়াল করো তো 0.5 ছিল না এটা, হ্যাঁ 0.5 মিটার পার সেকেন্ড স্কয়ার, হ্যাঁ ঠিক আছে তো, ওকে অলরাইট 0.4 ইন্টু 0.5, হ্যাঁ তাহলে 1/4 থেকে যদি আমরা 1/5 বিয়োগ করি, আচ্ছা যেটা করি দুইটাই মাইনাস, তাহলে মাইনাস 9/20 টি স্কয়ার পাচ্ছি ইজ ইকুয়াল টু 0। আমরা মাইনাস দ্বারা গুণ করি তাহলে পাবো কি 9/20 টি স্কয়ার পাবো, এগুলো প্লাস হয়ে যাবে, এটা হয়ে যাবে প্লাস 45 টি হয়ে যাবে এন্ড এটা হবে মাইনাস 187.2 এত ইজ ইকুয়াল টু 0 হবে। ওকে অলরাইট, এবার আমরা এখানে ধর 20 দ্বারা গুণ করলে যেটা হবে 90 স্কয়ার ইজ ইকুয়াল টু 45 ইন্টু 20, 45 ইন্টু 20 900 টি মাইনাস 3.52 ইন্টু 20 3744 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে 9 বসে আমরা সলভ করে দিই 900 মাইনাস 3744, তাহলে এখানে x এর মান এই যে আমাদের সময়টা কত আসবে, যে এখানে t এর মান একটা আসবে তোমার 4 আর আরেকটা আসবে তোমার মাইনাস 104, তাহলে t এর মান তো মাইনাসের মান তো আমরা গ্রহণ করতে পারি না, সো এটা হবে কি তোমার এটা আমরা গ্রহণযোগ্য না, তাহলে হচ্ছে t এর মান 4 হবে, তার মানে কি t সেকেন্ড পরে মানে 4 সেকেন্ড পরে সেটা হবে তোমার কি হবে সংঘর্ষ লিপ্ত হবে, রাইট। তো এখানে কি তোমার 4 সেকেন্ড হবে, 4 সেকেন্ড শেষ। ওকে রাইট। আচ্ছা তারপরে ঘ নাম্বারটা আমরা করি, বলছি গতিশক্তির সংরক্ষণশীলতার নীতি মেনে চলে কিনা। তাহলে সংঘর্ষের আগে যে মোট গতিশক্তি এবং সংঘর্ষের পরে মোট গতিশক্তি আমরা বের করতে হবে। তাহলে প্রথমত সংঘর্ষের আগে আমরা মোট গতিশক্তিটা বের করে নিই। তাহলে ঘ নাম্বারটা আমরা এখন করতেছি। তো সংঘর্ষের আগে যে m1 কত 8 গ্রাম, তাহলে 8 গ্রামকে যদি আমরা কেজিতে নিয়ে যাবো আর কি, তাহলে 8 গ্রামকে কেজিতে নিয়ে যাবা তুমি, তাহলে কত হবে 8/1000, তাহলে হবে হ্যাঁ 0.008 কেজি, রাইট। সো m2 কত, m2 তোমার হচ্ছে তোমার 2 গ্রাম, তাহলে 2 গ্রামকে কেজিতে নিলে হবে কি 0.002 কেজি,
ঠিক আছে। তারপরে U1 কত, 25 মিটার পার সেকেন্ড ছিল, 25 মিটার পার সেকেন্ড। আচ্ছা 25 মিটার পার সেকেন্ড। আচ্ছা খেয়াল করো, U2টাকে আমরা যেহেতু দিকটা উল্টা দিকে, এজন্য মাইনাস ধরে নিব। আচ্ছা মাইনাস ধরা লাগবে না এখানে আসলে, কারণ আমরা জাস্ট ওই মানে যেখানে সংঘর্ষ হয়েছে এই মোমেন্টে বেগ বের করলে হবে। আর গতিশীল ক্ষেত্রে শুধু হাফ এম বি স্কয়ার, তো তখন আর লাগবে না, সমস্যা নেই। তাহলে এই কাজ করে, হ্যাঁ তাহলে U2 কত তোমার 20 মিটার পার সেকেন্ড। ওকে, এগুলো ছিল আর কি আমাদের। যাই হোক, এখন সংঘর্ষের পূর্বে তোরা মোট গতিশীল শক্তি ধরলাম হচ্ছে E1 ধরলাম। তাহলে কি হবে, হাফ ইন্টু M1 U1 স্কোয়ার প্লাস হাফ ইন্টু M2 U2 স্কোয়ার। তাহলে এই মানগুলো বসা, হাফ ইন্টু M1 কত, M1 হচ্ছে তোমার 0.008 প্লাস, সরি এখানে ইন্টু কি হবে, বি স্কোয়ার, তো 25 স্কোয়ার হবে, প্লাস হাফ ইন্টু 0.02 হচ্ছে তোমার এটার বর, ইন্টু ইউ স্কোয়ার কত 20 স্কোয়ার। তাহলে এটা হিসাব করে দেখো কত মোট শক্তি এটা আসে, 0.008 ইন্টু 25 স্কোয়ার প্লাস 0.5 ইন্টু 0.002 ইন্টু 20 স্কোয়ার, তাহলে 2.9 জুল। এটা হচ্ছে কি সংঘর্ষের পূর্বে মোট গতিশক্তি। এবার সংঘর্ষের পরে হচ্ছে, মানে সংঘর্ষের পরে মোট গতিশক্তি বের করবো। তাহলে সংঘর্ষের পরে তাদের বেগগুলো বের করতে হবে, সংঘর্ষের পরে। এবার খেয়াল করো, আমরা সংঘর্ষের পরে বেগ বের করবো কত, যে B1, প্রথমটা বেগ ধরলাম B1 কত হবে, প্রথম দুইটা যোগ করবে M1 প্লাস M2 দিবা। তাহলে এখানে কি করতে হবে, তোমার M1 থেকে M2 বিয়োগ করবা, ইন্টু কি লাগবে তোমার U1 প্লাস 2 M2 U2। ওকে, সো আচ্ছা এখানে খেয়াল করো, যেহেতু তাদের মানে একটা তোমার যাচ্ছে হচ্ছে এদিকে, একটা যাচ্ছে এদিকে, আর একটা যাচ্ছে উল্টা দিকে, তাহলে একটাকে তোমার প্লাস ধরো, একটা থেকে ধরতে হবে মাইনাস। তাহলে এখানে U2টাকে মাইনাস ধরে নিবা আর কি এটা ক্ষেত্রে। তাহলে যদি আমরা U1টাকে তোমার কি ধরি, তোমার 25 মিটার পার সেকেন্ড প্লাস ধরি, মিটার পার সেকেন্ড, তাহলে U2টা ধরবো কি -20 ধরবো। তাহলে ঠিক আছে, যেহেতু দিকটা উল্টা দিকে। ওকে, অলরাইট। সো এবার মানগুলো বসাই দেবো আমরা, তাহলে এখানে আচ্ছা মানগুলো বসাই দিই, আমি ডাইরেক্ট সরাসরি ক্যালকুলেটর করে ফেলি, জাস্ট মানগুলো বসাইলে আমাদের আনসার চলে আসবে। খেয়াল করি আমি ক্যালকুলেটরে, তাহলে এখানে 0.008 মাইনাস 0.002 ডিভাইডেড বাই কত, দুটা যোগফল, মানে 0.008 প্লাস 0.002 ইন্টু U1 কত 25 প্লাস 2 ইন্টু M2 কত -20 প্লাস, তাহলে বেগ আসবে 7 মিটার পার সেকেন্ড। এবার V2 কত, V2 ধরলাম, মানে দ্বিতীয় বস্তুটা তোমার, মানে এই যে বি মার্বেলটা, সেটা তোমার সংঘর্ষ পর বেগ আছে V2 ধরলাম। তাহলে এখানে যেটা M1 প্লাস M2 লিখবা, তাহলে এখানে M2 থেকে M1টা বিয়োগ করবা, দেন হচ্ছে এখানে U2 দ্বারা গুণ করবা, দেন 2 ইন্টু M1 M1 কি তোমার U1। ওকে, সো মানগুলো বসাও, দেন তোমার চলে আসবে, আই হোপ। তাহলে 52 মিটার পার সেকেন্ড আসছে হচ্ছে এটার। তাহলে এবার খেয়াল করো, তাহলে মোট গতিশক্তি বের করি সংঘর্ষের পরে। তাহলে মোট গতিশক্তি ধরলাম EK2 ধরলাম কত, হাফ ইন্টু M1 ইন্টু B1 স্কোয়ার প্লাস হাফ ইন্টু M2 ইন্টু B2 স্কোয়ার। তাহলে মানগুলো বসা দিব আমরা, বসাই জাস্ট ইয়ে করবো, এখানে B1 এর পরিবর্তে 7 বসাবো, B2 এর পরিবর্তে আমরা এটা বসাবো। তাহলে এই কত আসে 0.5 ইন্টু M2 কত 0.08 ইন্টু 7 স্কোয়ার প্লাস 0.5 ইন্টু হাফ ইন্টু কত M2 কত 0.002 ইন্টু B স্কোয়ার তো 5 স্কোয়ার, এটা আসবে 2.9 জুল। তাহলে এবার খেয়াল করো, এটাও 2.9 জুল, এটাও 2.9 জুল। তাহলে সংঘর্ষের পূর্বে এই যে EK1 এবং সংঘর্ষের পরে EK2 আসছে, মোট গতিশক্তি দুইটা সমান, অর্থাৎ কি গতিশক্তির সংরক্ষণশীলতা মানবে। শেষ, ইজি ছিল, একদম ইজি ছিল। সো ওকে, আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো। এবার চলো নেক্সট ভিডিওতে দেখি আমরা, নেক্সট ম্যাথটা দেখি আমরা কি বলছে এখানে। এটা হচ্ছে আমাদের কাজ ক্ষমতা সূত্র থেকে আসছে, বলছে কি একটি 1 কিলোওয়াট ক্ষমতার এবং 70% কর্মদক্ষতা বিশিষ্ট একটি মোটর 30 মিটার উচ্চতায় পানি উত্তোলনে ব্যবহৃত হয়। ওকে, অলরাইট। অপরদিকে 2 কিলোওয়াট ক্ষমতার বিশিষ্ট অন্য একটি মোটর 2 মিনিট এত কেজি পানি 10 মিটার উচ্চতায় উঠতে পারে। তো প্রথম মোটরটি 5 মিনিটে কি পরিমাণ পানি উত্তোলন করতে পারবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে খেয়াল করো, এখানে প্রথমটার জন্য এই যে গড় নাম্বারটা আমরা করি। সো এটার যে পি টোটালটা, মানে পি ইনপুটটা, এটা কত কত কিলো ওয়াট, 1 কিলো ওয়াট, যেটাকে আমরা ওয়াটে নিলে হচ্ছে 1000 ওয়াট হবে। তাহলে কর্মদক্ষতা হচ্ছে তোমার 70%। তাহলে হচ্ছে এই যে পি আউটপুটটা কত হবে বলো, আউটপুট হবে কি, পি ইনপুটের ইনপুট ইনটু হচ্ছে কি কর্মদক্ষতা গুণ করবা। কারণ কর্মদক্ষতা মানে কি, পি ইনপুট হচ্ছে নিচে লিখবা, উপর আউটপুট লেখা লাগে ইনটু 100%। তো সেম ভাবে হচ্ছে এটা করে এখানে আমরা পি আউটপুট এটা পাবো আর কি। কত আসে 1000 ইনটু 0.7, তাহলে 700 আসবে, 700 ওয়াট। ওকে, সো এবার বসে কতটুকু পানি উঠাতে পারবে 5 মিনিটে, কি পরিমাণ পানি উঠাতে পারবে। তাহলে এখানে সময় কত, সময় হচ্ছে তোমার 5 মিনিট, অর্থাৎ 300 সেকেন্ড, 300 সেকেন্ড হয়ে গেছে।
তাহলে আমরা জানি কি পি, এই যে আউটপুট কতটা, এম জি এইচ ডিভাইড বাই কি তোমার টি, জানি না? তাহলে এখান থেকে বলো আমাদের এই জি কত জানি, এইচ এর মান 30 জানি আমরা, এইচ এর মান কত 30 জানি আমরা, 30 মিটার। তাহলে টি বের করতে আসলে এখান থেকে আমাদের কি এম বের করতে হবে, কতটুকু উঠাতে পারবে। তাহলে এখানে এম কত হবে, এম হবে পি আউটপুট ইনটু টি ডিভাইডেড বাই হচ্ছে জিএইচ। এবার হচ্ছে মানগুলো বসাও। তাহলে পি আউটপুট কত, এই যে 700 ইনটু টি কত তোমার 300 সেকেন্ড ডিভাইড বাই হচ্ছে 9.8 ইনটু 30। তাহলে এটা আমরা করি হিসাবটা, 700 ইনটু 300 ডিভাইডেড বাই 9.8 ইনটু 30। তাহলে হচ্ছে 714.28 কেজি উঠাতে পারবে। শেষ, এটা হচ্ছে আনসার। কত কি পরিমাণ, 714.28 কেজি উঠাতে পারবে। ওকে, অলরাইট। তো এরপরটা থেকে কি বলছে, এরপরটা কি করতে পারে, যে 2 কিলোওয়াট ক্ষমতা, মানে পি ইনপুট হচ্ছে 2 কিলোমিটার টোটাল শক্তি ক্ষমতা, ঠিক আছে, 2 মিনিটে তোমার এত কেজি পানি উত্তোলন করতে পারে। তাহলে তার ক্ষমতা বের করবে। এবার দেখো, তাহলে এই যে প্রথম মানে দ্বিতীয়টার পি ইনপুটটা প্রাইম দড়িটাকে কত, এটা 2 কিলোওয়াট অর্থাৎ 2000 ওয়াট। এটার যে আউটপুটটা কত হবে প্রাইম দড়িটাকে, তো এমজিএস ডিভাইড বাই টি হবে। তাহলে এম কত, কত কেজি উঠতে পারে সে, তোমার 1000 কেজি উঠতে পারে, সময় 2 মিনিট অর্থাৎ কত সেকেন্ড, 120 সেকেন্ড, আর উচ্চতা হচ্ছে তোমার 10। তাহলে এগুলো লেখবার কি, তাহলে এম হচ্ছে তোমার 1000, 9.8 ইন্টু উচ্চতা হচ্ছে 10 মিটার ডিভাইড বাই সময় হচ্ছে 2 মিনিট অর্থাৎ 120 সেকেন্ড। তাহলে কত ওয়াট আছে দেখো তো, অর্থাৎ 1000 গুণ 9.8 ইন্টু 10 ডিভাইডেড বাই 120, 816.667 ওয়াট। এবার কর্মদক্ষতা দিলাম এটা 2, তাহলে কত হবে, নিচে হবে পি ইনপুট প্রাইম, আর এখানে হচ্ছে পি আউটপুটটা হবে প্রাইম দিলাম ইনটু 100%। ওকে, তো মানগুলো বসাও, 2000, এটা হতো 816.667 ইনটু 100%। এবার ক্যালকুলেশন করে কত দেখি, 816.667 ডিভাইডেড বাই 2000 ইনটু 100%, 40.835%। ওকে, তাহলে এই যে কর্মদক্ষতা কোনটা বেশি বলতো, এই যে প্রথমটা কর্মদক্ষতা কি গ্রেটার দেন দ্বিতীয়টার তুলনায় বেশি না? তাহলে যেটা বেশি কর্মদক্ষতা তাহলে তো ভাই আমরা তো এটাই ইউজ করবো, তাই না? সো এখানে কর্মদক্ষতা যেহেতু তোমার প্রথমটা বেশি, দ্যাটস হচ্ছে আমরা প্রথমটাকে হচ্ছে নির্বাচন করব, ঠিক আছে? সো এই ছিল আমাদের 3, 4, 5 নং হচ্ছে সৃজনশীলের প্রশ্ন উত্তর। সো আই হোপ তোমরা সবাই বুঝতে পারছো। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।